ক্লাস ভর্তি থাকবে, ক্লাস করাতে হবে। এই মেয়েটা কেন কি করছো? বসে আছে কোথায় কি ওকে পড়তে বলছি, যত পড়তে বলছি তত বেশি কাজ। ওকে এখানে রাখার মানে ওকে বলছেন পড়ো, সারাদিন পড়বা, বাড়িতে এখানে বসে বই নোট সব করছো। চলো বেশি সময় নেই, শুরু করি। পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি তোমাদের বলেও দিয়েছিলাম যে পশ্চিমবঙ্গটা পড়ে আসবে, দেখে আসবে। দেখো পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি পড়ার আগে পশ্চিমবঙ্গের ম্যাপটাকে ভালো করে দেখে নাও। আচ্ছা, পশ্চিমবঙ্গের আমাদের পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি বলতে তিনটা জায়গা আমরা আজকে ফোকাস করব, আর যেখান থেকে প্রশ্নগুলো আসে সেই জায়গাগুলো দেখবো। হ্যাঁ, পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি মানে উত্তরের পার্বত্য অঞ্চল, পশ্চিমে মালভূমি অঞ্চল আর বদ্বীপ সমভূমি অঞ্চল, এই তিনটা মেইনলি। হ্যাঁ, উত্তরে পার্বত্য অঞ্চল, পার্বত্য অঞ্চলের 5টা জেলা। পার্বত্য অঞ্চল উত্তরে পার্বত্য অঞ্চলের 5টা জেলা: দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার আর হচ্ছে কোচবিহার। এটা হলো উত্তরের পার্বত্য অঞ্চলের জেলা। তো আমরা আজকে আলোচনাটা উত্তরের পার্বত্য অঞ্চলটাকেই রাখবো, ঠিক আছে? আর যদি সময় হয় তাহলে মালভূমি অঞ্চলের পাহাড়গুলো দেখবো। অর্থাৎ ভূপ্রকৃতি দেখতে গেলে আগে পাহাড় পর্বতটাকে দেখতে হবে। দুটো লাইন আগে মনে রাখো, প্রথম হলো পর্বত আর হচ্ছে পাহাড়, আর একটা হচ্ছে মালভূমি। মালভূমি এই সবের সাথে আরেকটা রেখা মনে রাখবে, সমোন্নতি রেখা। সমোন্নতি রেখা। দেখো পর্বত মানে হচ্ছে 1000 মিটারের বেশি, এটা হচ্ছে 1000 মিটারের বেশি। পাহাড় মানে 1000 মিটারের মধ্যে, ঠিক আছে, উইদিন 1000। আর একটা হলো এটা হলো 300 মিটারের ঊর্ধ্বে, ঠিক আছে, এটা হলো 300 মিটারের উপরে, এটাকে বলা হয় মালভূমি। সমোন্নতি রেখা মানে সমান উচ্চতা বিশিষ্ট অঞ্চলগুলোকে বা জায়গাগুলোকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় সেটাকে বলা হয় সমোন্নতি রেখা। সমান উচ্চতা বিশিষ্ট জায়গাগুলোকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় সেটা হলো সমোন্নতি রেখা। আমি সমোন্নতি রেখাটা এই জন্য নিয়ে আসলাম কারণ পশ্চিমবঙ্গে যে পার্বত্য অঞ্চল দেখতে পাচ্ছি আমরা, এই পার্বত্য অঞ্চলে এটা কিন্তু অন্য সমোন্নতি রেখাকে পার করে দিয়েছে। সমোন্নতি রেখা আমরা যদি পর্বতটাকে ধরি, ধরো যে পর্বতে সমোন্নতি রেখাটা পশ্চিমবঙ্গের 1000 মিটারই ধরে নিলাম জাস্ট সাপোজ। এবার এখান থেকে আরো বেশি বেড়ে এটা আরো বেশি 300 মিটার আরো বেশি চলে গেছে, মানে সমোন্নতি রেখার থেকে আরো 300 মিটার ঊর্ধ্বে গেছে। কোথায়? এটা হলো হিমালয়। এবার তোমাদের হিমালয়ের অনেকগুলো পাহাড় বলেছিলাম যে হিমালয়ের অনেকগুলো পাহাড় আছে, তাহলে এবার বলতে পারে প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চল হিমালয়ের কোন অংশভুক্ত, তাই না? কোন অংশের অন্তর্ভুক্ত বলতেই পারে, যেহেতু আমাদের পার্বত্য অঞ্চলটা কি হিমালয়, হিমালয় হচ্ছে বিশ্বের সর্বোচ্চ সবচেয়ে উঁচু পর্বতমালা। তো এই যে পর্বতমালার বলতে পারে যে কোন দিকে পড়ছে, তাহলে এটা মনে রাখবে হিমালয়ের পূর্ব দিকে, অর্থাৎ পূর্ব হিমালয় যেটা, সেই পূর্ব হিমালয়ের অংশ হলো আমাদের পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চল। তো হিমালয়ের পূর্ব অংশে এখানে
বললাম যে সমোন্নতি রেখা, পশ্চিমবঙ্গে যে সমোন্নতি রেখা তার থেকে কি হয়েছে, সমান উচ্চতা বিশিষ্ট রেখাগুলোর থেকে আরো 300 মিটার বেশি উঁচুতে গেছে। ঠিক আছে, 300 মিটার আরো বেশি উঁচুতে গেছে। এবার এই 300টাকে আরো মনে রাখবে ভালোভাবে। কেন? কারণ পশ্চিমবঙ্গের যতগুলো পর্বত শৃঙ্গ দেখতে পাবে, যতগুলো পাহাড় দেখতে পাবে, সবটাই স্টার্ট হয়েছে 3000 দিয়ে। ঠিক আছে, উঁচুগুলো 3000 দিয়ে স্টার্ট হয়েছে। কত কোনটা আছে বলে দেবো, 3000 দিয়ে স্টার্ট হয়েছে। ঠিক আছে, তাহলে এইটা মোটামুটি একটা ব্যাকগ্রাউন্ড যেটা আমাদের জানা দরকার। তাহলে এখান থেকে একটা প্রশ্নই তোমরা মনে রাখবে, যে হিমালয়ের পূর্ব দিকে পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলটা অবস্থিত। এবার আমাদের যে পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলটা গেছে, এবার এই পার্বত্য অঞ্চলে ধরে নিলাম এটা পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চল। আমাদের পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলে এখানে কি হয়েছে, মেন ভূমিকা সবসময় তিস্তা নদী। মেন ভূমিকা হচ্ছে তিস্তা নদী। আমরা তরাই ডুয়ার্স পড়বো না এখন, আমরা পাহাড় পর্বত পড়ছি। হ্যাঁ, আমরা নরমালি যে কাউকে জিজ্ঞাসা করলে সবার প্রথমে আগে বলে যে তিস্তা নদী পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলকে দুটো ভাগে ভাগ করে দিয়েছে, একটা অংশ হলো তরাই আর একটা অংশ হলো ডুয়ার্স, এইটা বলবে সবার আগে। কিন্তু তার আগে আমাদেরকে জানতে হবে পর্বতের অবস্থানটা, যে শুধুমাত্র তরাই ডুয়ার্সে ভাগ করেনি। তরাই ডুয়ার্স কি, এটা তো সমভূমি অঞ্চল, তাই না? উত্তরের সমভূমি অঞ্চল হচ্ছে তরাই ডুয়ার্স, দুটোই সমভূমি অঞ্চল, কিন্তু পর্বতকেও তো ভাগ করেছে। তো পর্বতকে ভাগ করলো কেন? দেখবে আমাদের যে উত্তরের পার্বত্য অঞ্চল, এই উত্তরের পার্বত্য অঞ্চলে আমাদের যে এই যে তরাই, এই যে তিস্তা নদী ভাগ করলো, এই তিস্তা নদী দুটো দিকে যখন ভাগ করলো, পূর্বের অংশটা আলাদা, পশ্চিমে বেশি বেশি পাহাড় অবস্থিত। এবার এখানকার যে শিলা, এই শিলাটা একদিকে একটা হলো পাললিক শিলা, আর একটা হলো রূপান্তরিত শিলা। এবার এইটার একটা কারণ হয়ে যায়, পাললিক শিলা কি, ভঙ্গুর, ক্ষয় বেশি হবে। রূপান্তরিত শিলা কি, শক্ত, কঠিন। আগ্নেয় শিলার থেকে রূপান্তরিত শিলা বেশি শক্ত। এবার পাললিক শিলা যেই অঞ্চলে আছে, সেই অঞ্চলে কি হবে, ক্ষয় বেশি হবে। তিস্তা নদী এবার প্রবাহের সময় পাললিক শিলা বরাবর যখন গিয়েছে, নদী কি করে, নদী তার যাতায়াতের পথে কি করে, ক্ষয় করে যাবে। দেখো, ক্ষয় কার্য দুই ভাবে হয়, যে আমাদের যে ভূমিরূপের সৃষ্টি দুই ভাবে হয়, একটা আভ্যন্তরীণ ভাবে আর একটা হচ্ছে বাহ্যিক বা বহিরাগত শক্তির প্রভাব। আভ্যন্তরীণ যেগুলো হয়, যেমন ধরো যে প্লেটের সংযোজন, প্লেটের সংকোচন, প্লেটের দূরে যাওয়া সংযোজন আর সংকোচন, ঠিক আছে, প্লেটগুলো, বা তুমি বলতে পারো গিরিজনের আরোহণ, মহিমা প্রবাহ, অগ্নুৎপাত, ভূমিকম্প, এগুলো সব কি ভিতরকার। ঠিক আছে, এটা হলো অভ্যন্তরীণ কাজ। এবার বাইরের কাজ হয়, ভূমিরূপগুলো যে সৃষ্টি হবে, এই ভূমিরূপগুলো সৃষ্টি হওয়ার পিছনে বাইরের কাজগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই যে ভূমিরূপগুলো একবার গঠিত হয়ে গেল, ধরো যে একটা প্লেট আরেকটা প্লেটের উপর চলে গেল, হিমালয়ান প্লেট, একটা প্লেট আরেকটা প্লেটের উপর চলে গেল, তার মানে আরেকটা প্লেট ভিতরে ঢুকতে এমন হলো যে একটা টেথিস মহাসাগর পুরোটাই একটা হিমালয় পর্বতে পরিণত হয়ে গেল। তো এই যে পর্বতে পরিণত হলো, এই পর্বতটা এরকম অবস্থা থেকে গেল না, এইবার এখানে বাহ্যিক যে শক্তিগুলো রয়েছে সেই শক্তিগুলো কাজ করতে শুরু করলো। বাহ্যিক শক্তির প্রধান হচ্ছে নদী, তারপরে বায়ু, হিমবাহ, এগুলো আছে। ঠিক আছে, তো প্রধান হচ্ছে নদী। তো তিস্তা নদী এদিক দিয়ে এসেছে, এবার তোমরা নিজেরাই বুঝতে পারবে। এবার একটা নদী কখনো কি সে শুধু একদিকেই বয়ে যাবে না, যেখানে সে সুযোগ পাবে ক্ষয় করার, বেশি ক্ষয় করার, সেখানে ক্ষয় করেই যাবে, তাই না? তো নরমালি পর্বত থেকে যখন একটা নদী সৃষ্টি হলো, পর্বত থেকে নদী সৃষ্টি হওয়ার পরে যেখানেই পাললিক শিলা পাবে, ও সেখানে ক্ষয় করতে যায়, তাই না? এবার দেখা গেল যে পাললিক শিলার দুই পাশে দেখা গেল যে আগ্নেয় শিলা বা রূপান্তরিত শিলা, শক্ত শিলা আছে, দেখা গেল শক্ত শিলা আছে। তার মানে কি, ও গিরিখাত তৈরি করবেই, তাই না? কারণ পাললিক শিলাটা ক্ষয় হয়ে ভিতরে ঢুকে যাবে, আর দুই পারে দেখা গেল রূপান্তরিত বা আগ্নেয় শিলা, শক্ত কঠিন শিলা, ফলে ওখানে আটকে থাকবে। ঠিক আছে, তো এরকম অবস্থা হবে। তো এইখানেও তিস্তা নদী সেম কাজটা করেছে। তিস্তা নদী যেদিকে পাললিক শিলা ক্ষয় করতে পেরেছে, সেদিকে প্রচুর পরিমাণে ক্ষয় করে ফেলেছে। এবার ক্ষয় করার ফলে প্রচুর গিরিখাত তৈরি করে ফেলেছে। তো মেইনলি আমরা ধরবো যে তিস্তা নদী মেইনলি ধরো ভাগ করে নিয়েছে। তো তিস্তা নদীর আমাদের দুটো পার্ট, এটা হলো পশ্চিম পার্ট, এটা হলো পশ্চিম, এটা হলো পূর্ব, দুটো পার্ট।
আমরা দুটো পাড়ই আলোচনা করব। সবার প্রথমে আসি পশ্চিম পাড়, ঠিক আছে। তিস্তা নদীর উত্তরের পার্বত্য অঞ্চলকে দুটো ভাগে ভাগ করলো। এটা তরাই ডুয়ার্স না, এটা পার্বত্য অঞ্চল। উত্তরের পার্বত্য অঞ্চলকে দুটো ভাগে ভাগ করলো, একটা হলো পশ্চিমের পার্বত্য অঞ্চল আর একটা হলো পূর্বের পার্বত্য অঞ্চল। পশ্চিমের পার্বত্য অঞ্চলে আছে, পশ্চিমের পার্বত্য অঞ্চলটা মেইনলি পাললিক আর রূপান্তরিত শিলা দ্বারা গঠিত, ঠিক আছে। মেইনলি পাললিক আর রূপান্তরিত শিলা দ্বারা গঠিত। কারণ পূর্বের একটু আর পার্থক্য আছে, গিরিখাতগুলো ম্যাক্সিমাম এদিকে তৈরি হয়েছে, পূর্বের একটু পার্থক্য আছে। এবার আরো একটা কথা মনে রাখবে, পরীক্ষায় প্রশ্ন দিতে পারে যে পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলটার প্রকৃতি কিরূপ। এটা কিন্তু এবড়ো খেবড়ো। কেন? কারণটা আমি বলে দিলাম, যে পাললিক শিলা যেখানে হয়েছে সেখানে ক্ষয় হয়ে গেছে, রূপান্তরিত শিলা ছিল ক্ষয় হয়নি। এই যে কার কারণে? এই তিস্তা নদীর কারণে, ঠিক আছে। তো এই তিস্তা নদীর কারণে এরকম কাণ্ড করেছে। ফলে কি উত্তরে পার্বত্য অঞ্চলটা এবড়ো খেবড়ো। এবড়ো খেবড়ো হওয়ার মানে হচ্ছে এই যে কোনো একটা পাহাড় অনেক উঁচুতে চলে গেছে, আবার নিচু জায়গাও রয়েছে। এবার যখন দুটো পাহাড় উপরে অনেকটা উঁচুতে চলে গেল, তখন কি হবে? সেখানে কিছু সমতল ভূমি দেখা যাবে, যেটাকে আমরা উপত্যকা বলি। তো এরকম অবস্থা তৈরি হবে। তো পশ্চিমবঙ্গের পশ্চিমের যে পার্বত্য অঞ্চল, সেই পশ্চিমের পার্বত্য অঞ্চলে মেইনলি হচ্ছে পাললিক আর রূপান্তরিত শিলা। এখানে থেকে তোমরা নোট করা শুরু করবে, পশ্চিমের পার্বত্য অঞ্চলে দুটো শৈলশিলা। পশ্চিমের পার্বত্য অঞ্চলে দুটো শৈলশিলা, একটা হলো সিঙ্গালীলা আর একটা হলো দার্জিলিং শৈলশিলা। একটা হলো সিঙ্গালীলা শৈলশিলা আর একটা হলো দার্জিলিং শৈলশিলা। পশ্চিমের যে পার্বত্য অঞ্চল, এখানে হচ্ছে দুটো শৈলশিলা, একটা হলো সিঙ্গালীলা শৈলশিলা আর একটা হলো দার্জিলিং শৈলশিলা। এবার এই যে সিঙ্গালীলা শৈলশিলা রয়েছে, সিঙ্গালীলা শৈলশিলা রয়েছে, এখানে মনে রাখবে, এইটা একদম ভালো করে নোট করে পরীক্ষা আসবে। দার্জিলিংকে কি করেছে? এটা হচ্ছে নেপাল থেকে পৃথক করেছে, ঠিক আছে। দার্জিলিং আর নেপাল থেকে পৃথক করেছে। তাহলে বলতে পারেন দার্জিলিং বা উত্তরের পার্বত্য অঞ্চলটাকে যখন ভাগ করলো, তখন সিঙ্গালীলা শৈলশিলা কি করলো? নেপাল থেকে বাকি অংশটাকে পার্থক্য করে দিল, আলাদা করে দিল, ঠিক আছে। তো দার্জিলিংকে নেপাল থেকে আলাদা করলো কে? সিঙ্গালীলা শৈলশিলা, ঠিক আছে। এইটা মনে রাখবে। এইবার এখানে তোমাদের কাজ আছে, সিঙ্গালীলা শৈলশিলায় চারটা এখানে পাহাড় পাবে। সবার প্রথমে সান্দাকফু 6360, তাই না? এই 3630 মিটার, ঠিক 3630 মিটার, এটা হলো সান্দাকফু। তারপরে আসলো ফালুট হচ্ছে 3595 মিটার। তারপরে আসে সবরগ্রাম 3000 সামথিং 300 কত হবে? 36, হ্যাঁ 3036 টংলু 3036 মিটার। টংলু হচ্ছে 3036 মিটার। হ্যাঁ, টাঙ্গাইল হচ্ছে 3121 মিটার। টংলু সবথেকে কম না? যাই হোক, এগুলো মিটার জিজ্ঞেস করো না, এই দুটো দরকার। হ্যাঁ, সান্দাকফু, ফালুট, সবরগ্রাম আর হচ্ছে টংলু, এটা কোথায় রয়েছে? সিঙ্গালীলা শৈলশিলার মধ্যে। তাহলে সিঙ্গালীলা শৈলশিলার মধ্যে চারটা পাহাড়, একটা হচ্ছে সান্দাকফু, ফালুট, সবরগ্রাম আর হচ্ছে টংলু। এটা হচ্ছে সিঙ্গালীলা শৈলশিলা। সিঙ্গালীলা শৈলশিলা কি করেছে? দার্জিলিং আর নেপালকে পৃথক করেছে, আলাদা করেছে, ঠিক আছে। এইবার সিঙ্গালীলা শৈলশিলার পরে আসে দার্জিলিং শৈলশিলা। টংলু বা টাংলু লিখো। দার্জিলিং শৈলশিলায় এখানে মনে রাখবে, এখানে 3টি, প্রথম হচ্ছে টাইগার হিল, ঠিক আছে। এটা হচ্ছে 3D, সবার প্রথমে হলো টাইগার হিল। এটা হচ্ছে দার্জিলিং শৈলশিলার মধ্যে। 3Dর মধ্যে টয় ট্রেন পড়ে, এটা হচ্ছে হিমালয়ান রেলওয়ে, যেটা 1999-এ
ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছিল টয় ট্রেনটাকে। আর একটা হলো টি গার্ডেন। টি গার্ডেন তাহলে দুটো শৈলশিরা আমরা পশ্চিমে পার্বত্য অঞ্চলে পেলাম। কি কি? সিঙ্গালীলা আর হচ্ছে দার্জিলিং। সিঙ্গালীলা এই চারটা, সান্দাকফু, ফালুট, সবরগ্রাম, টাংলু, আর হচ্ছে টাইগার হিল, টয় ট্রেন, টি গার্ডেন। টাইগার হিলটা তাহলে কার মধ্যে পড়লো? দার্জিলিং শৈলশিরা। ঠিক আছে, বলতে পারে দার্জিলিং শৈলশিরার মধ্যে কোনটা পড়ছে, তাহলে এটা হলো কি? এটা হলো টাইগার হিল। ঠিক আছে, এইবার আমরা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, টয় ট্রেনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়, হিমালয়ান রেলওয়েকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয় 1999 সালে। এইবার আসবো আমরা পূর্বে। পূর্বে আছে মেইনলি দূরবীনদারা। দূরবীনদারা পর্বত। ঠিক আছে, এটা হলো দূরবীনদারা। তো পূর্বের যেটা, সেখানে ঋষিলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দূরবীনদারা পর্বতে কি রয়েছে? ঋষিলা। এই ঋষিলা কি করছে? এটা হলো এই পূর্ব প্রান্তের বা পূর্বের পার্বত্য অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ। ঠিক আছে, পূর্বের পার্বত্য অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ঋষিলা। এবার তোমাদের এখানে মনে রাখতে হবে যে এটা যেমন বললাম পাললিক রূপান্তরিত শিলা, এটা হচ্ছে ডলোরাইট শিলা দ্বারা, ডলোরাইট শিলা দ্বারা গঠিত এটা। ঠিক আছে, পূর্বে পার্বত্য অঞ্চলটা। ডলোরাইট একটা আগ্নেয় শিলা, ডলোরাইট একটা আগ্নেয় শিলা। তার মানে আমরা বলতে পারি যে পূর্বে পার্বত্য অঞ্চলটা আগ্নেয় শিলা দ্বারা গঠিত। তাহলে পূর্বের পার্বত্য অঞ্চলে মেইনলি আমরা পেলাম হচ্ছে দূরবীনদারা পর্বত। এখানকার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ঋষিলা। ঋষিলা ছাড়াও এখানে রয়েছে বক্সা জয়ন্তী পাহাড়। বক্সা জয়ন্তী পাহাড়। আলাদা করে সবগুলো বোঝা গেল? আলাদা করে বোঝাটাই আসল। বলবে পশ্চিমে পার্বত্য অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কি? তাহলে পশ্চিমে পার্বত্য অঞ্চলে তো সান্দাকফুই চলে গেল, দুটো শৈলশিরা, একটা হলো সিঙ্গালীলা, একটা হলো দার্জিলিং। তারপরে সান্দাকফু, ফালুট, সবরগ্রাম, টংলু, এটা হচ্ছে দার্জিলিং শৈলশিরার মধ্যে অংশ পড়ছে। সিঙ্গালীলা শৈলশিরার মধ্যে পড়ছে। আর দার্জিলিং শৈলশিরার মধ্যে পড়ছে টাইগার হিল, টি গার্ডেন, টয় ট্রেন, এগুলো। এইবার হচ্ছে দার্জিলিং কে আলাদা করেছে নেপাল থেকে হচ্ছে সিঙ্গালীলা শৈলশিরা। পূর্বের যে পার্বত্য অঞ্চল রয়েছে, সে পূর্বের পার্বত্য অঞ্চলের মধ্যে রয়েছে দূরবীনদারা পর্বত, ঋষিলা, আর হচ্ছে বক্সা জয়ন্তী পাহাড়। এগুলা কিন্তু পরীক্ষায় আসবে। হ্যাঁ, যেমন বক্সা জয়ন্তী অনেকবার পরীক্ষা দেয়। ঋষিলা এটা পূর্বের পার্বত্য অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ, ঋষিলা। দূরবীনদারা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, হ্যাঁ হ্যাঁ ওটাও। এখানে দেখো দূরবীনদারাটাকে আলাদা আলাদা নামে ভাগ করা হয়। হ্যাঁ, তো ঋষিলা এটা মনে রেখো, এটা পরীক্ষা অনেকবার দিয়েছে। ফালুটের নামটা মনে রেখো, ফালুটের মিটারটাও মনে রেখো। হলো, এটা হলো উত্তরের পার্বত্য অঞ্চল। এবার এখান থেকে আরো কিছু জিনিস আছে জানেন। আলিপুরদুয়ার, এগুলো পূর্বে। এখানে যে জেলাগুলো দেখতে পাচ্ছ, এখানে তিস্তা বলো, তোরসা বলো, কালজানি বলো, রায়ডাক বলো, যেইগুলোই বলো, এগুলো সব হচ্ছে বরফ গলা জলের পুষ্ট নদী। এবার বরফ গলা জলে পুষ্ট নদী মানে এই নদীগুলোতে কি হবে? সারা বছর জল থাকবে। এইবার এখানে যে নদীগুলো তৈরি হয়েছে, এই নদীগুলো বিভিন্ন কারণে, এই যে বললাম যে গিরিখাতগুলো তৈরি করেছে। এবার দেখো গিরিখাত তৈরি করলো মানে কি? ও তো বালি, নুড়ি কাপড়, বালি বহন করেছে, মানে ক্ষয় করেছে। ক্ষয় করেছে মানে কোথাও নিয়ে গেছে। এবার ক্ষয় করে যখনই নিয়ে এসেছে, তখন এই যে সমভূমিগুলো গঠিত হয়েছে, বদ্বীপ সমভূমিগুলো। শুধু এখানে না, আমরা আমাদের পশ্চিমবঙ্গে ধরছি, বাংলাদেশের সমভূমিগুলো গঠিত হয়েছে। হ্যাঁ, তো এই নদীগুলো পাহাড় পর্বত থেকে আসার পরে এই যে সমভূমিগুলো গঠিত হয়েছে, যার কারণে গাঙ্গেয় বলো আর সমভূমি অঞ্চল বলো, মধ্যের এই সমস্ত কিছু হচ্ছে কি তৈরি হওয়া নদী কেন্দ্রিক, মানে নদী থেকে নুড়ি কাপড়, বালি
নদী থেকে পলি সঞ্চিত হয়ে এই যে সমভূমিগুলো গঠিত হয়েছে, ঠিক আছে? তার মধ্যে গাঙ্গেয় সমভূমি অন্যতম। এবার এখানে একটা বিষয় না বললে নয়, আমাদের যে পুরো সমভূমি অঞ্চল এটাকেও আবার তিনটে ভাগে ভাগ করছে। একটা হলো বরেন্দ্রী, এটা হচ্ছে বরেন্দ্রী, হ্যাঁ। আর একটা হলো তাল, আর একটা হলো দিয়ারা, হ্যাঁ। বরেন্দ্রী, তাল আর হচ্ছে দিয়ারা। বরেন্দ্রী, তাল আর দিয়ারা। বরেন্দ্রী ভূমি এটা হলো প্রাচীন পলি দ্বারা, এটা হলো প্রাচীন পলি, ঠিক আছে? প্রাচীন পলিকে কি বলা হয়? খাদার না ভাঙ্গর? এটা হলো ভাঙ্গর। তাল হলো নিম্নভূমি। মালদার মধ্যে এই দুটো হচ্ছে মালদাতে, মালদহ জেলা। এবার এই দুটোতে একটা নদী গেছে, সেটা হচ্ছে কালিন্দী নদী বা কালী নদী, হ্যাঁ। এটা কালিন্দী বা কালী নদী। এই নদীটা কি করেছে? এই নদীটা এই দুটো নদীটা মাঝখান দিয়ে গেছে, মাঝখান দিয়ে যাওয়ার পরে দুটো পার তৈরি করছে। একটা হলো উত্তরের তাল আর একটা হলো দিয়ারা। তালটা কি করেছে? নিম্নভূমি। এটা হচ্ছে অনুর্বর, এটাতে চাষবাস হয় না, হ্যাঁ। এটা হচ্ছে চাষবাস হয় না, এটা চাষযোগ্য নয়। আর একটা হলো দিয়ারা, এটা হচ্ছে নবীন পলি, এটা সবচেয়ে বেশি চাষবাস হয়। এটা হলো নবীন পলি। নবীন পলিকে বলি আমরা খাদার, ঠিক আছে? তো আমাদের যে চাষযোগ্য ভূমিটা, সেই চাষযোগ্য ভূমিটা মেইনলি এগুলোর উপরে, বরেন্দ্রী, তাল আর দিয়ারা। এটা হচ্ছে উত্তরে, ঠিক আছে? তাহলে উত্তরের মধ্যে আমরা তিনটা সমভূমি অঞ্চল পেলাম, একটা হলো বরেন্দ্রী, তাল আর হচ্ছে দিয়ারা। উত্তরে পার্বত্য অঞ্চলের ম্যাপটাকে ভালো করে দেখে নাও। উত্তরে পার্বত্য অঞ্চলের উপরে রয়েছে সিকিম, একদিকে রয়েছে ভুটান। তরাই আর ডুয়ার্স যে আমরা বারবার করে বলছি, তরাই, ডুয়ার্স হচ্ছে ভুটানে যাওয়ার পথ, তো পথের জন্য সেটাকে ডুয়ার্স বলছে, দরজা, ঠিক আছে? আর একটা হলো তরাই মানে হচ্ছে স্যাঁতস্যাঁতে ভূমি। সেটা হচ্ছে যে আমাদের যে দার্জিলিং শৈলশিরা থেকে এসে যে তোমার হচ্ছে সমভূমি তৈরি করলো, সেই সমভূমিটা হলো তরাই। এটা হলো স্যাঁতস্যাঁতে ভূমি। তাই স্যাঁতস্যাঁতে ভূমিতেও চাষবাস এবং ডুয়ার্স অঞ্চলে চাষবাস বেশি হয়। এবার বক্সা ডুয়ার্স সেটা হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি যেখানে বৃষ্টিপাত হয়, আর্দ্রতম স্থান, জেলা নয় কিন্তু। পশ্চিমবঙ্গের আর্দ্রতম স্থান যদি বলে তাহলে কিন্তু হবে কি? তো বক্সা ডুয়ার্স, এটা হলো আর্দ্রতম স্থান। কিন্তু যদি বলে আর্দ্রতম জেলা তাহলে দার্জিলিং, আর্দ্রতম জেলা বললে দার্জিলিং। আর যদি বলে বক্সা বক্সাটা হচ্ছে আলিপুরদুয়ারে আছে, কিন্তু ওটাতে সবচেয়ে শুধুমাত্র বক্সা ডুয়ার্সে হয়। কিন্তু জেলা যখন ভাগ করা হচ্ছে, পুরো জেলা বলা হচ্ছে, তখন জেলাটা হচ্ছে দার্জিলিং। মানে বেশি বৃষ্টিপাত সবচেয়ে হয় দার্জিলিং জেলা, ঠিক আছে? একই রকম ভাবে আমরা মালভূমি অঞ্চলে একটু পরেই ঢুকবো। আর একটু পার্বত্য অঞ্চলটা দেখে নিই। পার্বত্য অঞ্চলে দেখো নেপাল, ভুটান, আসাম, সিকিম, তাই না? সিকিম, তাহলে ভুটানও পাচ্ছি আমরা, নেপালও পাচ্ছি, মানে দুটো দেশ পাচ্ছি। আসাম, সিকিম দুটো রাজ্য পাচ্ছি, ঠিক আছে? স্টেট পাচ্ছি। তার পাশাপাশি আমাদের উত্তরে পার্বত্য অঞ্চলেই বাংলাদেশের কিছু অংশ ঢুকে আছে। তাহলে উত্তরে পার্বত্য অঞ্চলে পশ্চিমবঙ্গের যে তিনটা প্রতিবেশী দেশই আছে, ঠিক আছে? আর হচ্ছে দুটো হচ্ছে উত্তরে পার্বত্য অঞ্চলে দুটো রাজ্য আছে। আমরা যদি পুরো উত্তরবঙ্গটাকে ধরি তাহলে আবার বিহারও চলে আসবে, ঠিক আছে? বিহার চলে আসবে। আর যদি মালদা সহ ধরি তাহলে ঝাড়খণ্ড চলে আসবে। সবচেয়ে বেশি হচ্ছে বাংলাদেশ, ঠিক আছে? সবচেয়ে ছোট হচ্ছে ভুটান। সিকিম হচ্ছে সবচেয়ে কম বাউন্ডারি শেয়ার করেছে, ঝাড়খণ্ডের সঙ্গে সবচেয়ে বেশি বাউন্ডারি আছে। যদি বলে যে সবচেয়ে বৃহত্তম কোনটা, প্রতিবেশী রাজ্য কোনটা, তাহলে উড়িষ্যা এখানে, হ্যাঁ। যদি বলে সবচেয়ে বৃহত্তম প্রতিবেশী রাজ্য কোনটা, সীমানা না, যদি ডাইরেক্টলি রাজ্য জিজ্ঞাসা করে তাহলে উড়িষ্যা। আসামের থেকে বড় উড়িষ্যা। হ্যাঁ, আসাম তো বড়, ঝাড়খণ্ড বিহারের থেকে বড়।
এইবার হচ্ছে এখানে এখানে পার্বত্য অঞ্চল গেল, এইটা হলো মালভূমি অঞ্চল। হ্যাঁ, এটা হলো মালভূমি অঞ্চল। মালভূমি অঞ্চলে অনেকগুলো পাহাড় আছে যেগুলো লাগবে। মালভূমি অঞ্চল প্রথমেই বললাম যে 300 মিটারের বেশি উচ্চতা বিশিষ্ট যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোকে আমরা মালভূমি অঞ্চল বলি। এবার আমাদের যে মালভূমি অঞ্চল সেটা ছোটনাগপুর মালভূমি অঞ্চলের অংশ। ছোটনাগপুর মালভূমির অংশ হলো আমাদের পশ্চিমের মালভূমি অঞ্চল। প্রথম প্রশ্ন এটাই যে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলটি কোন দিকে অবস্থিত, তাহলে পশ্চিম দিকে। কোন মালভূমি অংশের অংশ, কোন মালভূমি অঞ্চলের অংশ, তাহলে হলো ছোটনাগপুর মালভূমি অঞ্চল। ছোটনাগপুরকে আমরা বলি ভারতের খনিজ ভাণ্ডার। ভারতের খনিজ ভাণ্ডার। হ্যাঁ হ্যাঁ, কি বলতে চাচ্ছেন? ভারতের খনিজ ভাণ্ডার হলো ছোটনাগপুর মালভূমি। কারণ ছোটনাগপুর মালভূমি না পামি, এটা হলো পশ্চিমবঙ্গে। এবার আমরা চলে যাব মালভূমি অঞ্চল। মালভূমি অঞ্চল, পশ্চিমের যে মালভূমি অঞ্চল সেখানে দেখবে এখানে যেমন বৃষ্টিপাত প্রচুর, এখানে কিন্তু শুষ্কতম জেলা এগুলো, এগুলোতে কিন্তু বৃষ্টিপাত কম হয়। এখানে শুষ্কতম স্থান, এখানে শুষ্কতম জেলা সব আছে। শুষ্কতম জেলা হচ্ছে পুরুলিয়া, ঠিক আছে? একদম দেখো এদের সবচেয়ে কোণে যেটা আছে, বেশি বাউন্ডারি জুড়ে অনেক দূরে আছে, একদম ঝাড়খণ্ডকে ঢুকে আছে, ঝাড়খণ্ডের ভিতরে, সেটা হলো পুরুলিয়া, ঠিক আছে? আমরা যেমন এখানে একদম ভিতরে ঢুকে আছি, ঠিক আছে, বাংলাদেশের ভিতরে, পুরুলিয়া তেমনি ঝাড়খণ্ডের ভিতরে ঢুকে আছে। তো এটা স্টেট আর ওটা দেশ, এটার মধ্যে পার্থক্য। আমাদের আন্তর্জাতিক বাউন্ডারি শেয়ার করছি আমরা, যার কারণে এত বেশি প্রবলেম আমাদের এখানে। দক্ষিণ দিনাজপুরে অনেক প্রবলেম ক্রিয়েট হয়। যাই হোক, পুরুলিয়া হচ্ছে ছোটনাগপুর মালভূমির একদম কোলের মধ্যে আছে, ঠিক আছে? তো পুরুলিয়া হলো শুষ্কতম জেলা, অর্থাৎ সবচেয়ে কম বৃষ্টিপাত পুরুলিয়াতে হয়। পুরুলিয়াতে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়, কিন্তু শুষ্কতম স্থান বলে কিন্তু পুরুলিয়া নয়, ময়ূরেশ্বর, ওটা আবার বীরভূমে আছে। তো শুষ্কতম স্থান হলো বীরভূম জেলার ময়ূরেশ্বর, কিন্তু শুষ্কতম জেলা যদি বলে তাহলে কি হবে? পুরুলিয়া। শুষ্কতম জেলা পুরুলিয়া, শুষ্কতম স্থান হলো ময়ূরেশ্বর। তাহলে মালভূমি অঞ্চলগুলো বোঝা যাচ্ছে কোনগুলো নিয়ে আছে? পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমানটাকে অল্প অংশ নিয়ে আছে, কারণ আগে যখন বর্ধমানটা পুরোটাই ছিল একসাথে তখন পুরোটাই ধরা হতো, এখন এটাকে বাদ দেওয়া হয়। 2017 সালে পূর্ব বর্ধমানকে আলাদা করা হয়েছে পশ্চিম বর্ধমান থেকে, বা পশ্চিম বর্ধমান থেকে পূর্ব বর্ধমানকে আলাদা করা হয়েছে। একসঙ্গে বর্ধমান ছিল। এবার অনেকে গুলিয়ে ফেলে যে ধানের গোলা তো বর্ধমানকে বলতাম, তাহলে এবার কাকে বলবো? এটা হলো গিয়ে কিন্তু পূর্ব বর্ধমান, চাষবাস হয় পূর্ব বর্ধমানে, আর শিল্প অঞ্চলটা আছে আবার পশ্চিম বর্ধমানে। কারণ আসানসোল কোথায় রয়েছে? পশ্চিম বর্ধমানে। দামোদর নদী কোন দিক দিয়ে প্রবেশ করেছে? পশ্চিম বর্ধমানে, ঠিক আছে? তো এই যে দামোদর নদী বলো আর এখানকার যে নদীগুলো রয়েছে বরাবর বলো, এই নদীগুলো কিন্তু শুষ্ক, মানে বৃষ্টির জলে পরিপূর্ণ নদী। বৃষ্টির জলে পরিপূর্ণ নদী ভয়ানক হয়ে উঠতে পারে, আর মানে ভয়ানকই হয়। খরার সময় খরা, নদীতে নাই, চাষবাসও নাই, ঠিক আছে? আবার যখন বর্ষাকাল আসবে তখন বন্যা। দামোদর নদী দুঃখের নদ বাংলার, তাই না? দামোদর নদীর উপত্যকা কিন্তু অনেক বেশি, অনেক বড় এলাকা জুড়ে কিন্তু দামোদর নদী আছে। পশ্চিমবঙ্গে অনেকটাই বড় হলেও ঝাড়খণ্ডে কিন্তু পুরোটাই দামোদর নদী, ঠিক আছে? ঝাড়খণ্ডে কিন্তু পুরোটাই দামোদর নদী আছে। তো দামোদর নদীর যে অববাহিকা অঞ্চল সেটা কিন্তু অন্যতম বড় অববাহিকা অঞ্চল ভারতবর্ষে। বা আমাদের শুধু পশ্চিমবঙ্গে একটু কম, আর দামোদর নদী কিন্তু পশ্চিমবঙ্গে একদমই শুষ্কতম নদী। এটা জল বয়ে নিয়ে আসে বৃষ্টিপাত যখন হয়। এবার শুষ্ক নদীগুলোর সমস্যা তৈরি করে কি? এগুলো হচ্ছে পাড় জমা হয়ে যায়, নাব্যতা কমে যায়। নাব্যতা মানে নিচু হওয়ার প্রবণ, নিচু হওয়া যায়, নাব্যতা কমে যায়। এবার নাব্যতা কমে যখনই যাবে তখন কি করবে? যখনই বর্ষা হয়ে গেল তখন দুই পাশে চলে যাবে, পাড় ভেঙে যাবে। তো এই যে অবস্থা হয়, যে সব সময় যাচ্ছে সে কি করবে? সে নিজে দিয়ে ক্ষয় করতেই থাকবে, যেমনটা বললাম যে ক্ষয় করবেই। আর ক্ষয় করতে 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 এবার ক্ষয় শুধু নিচের দিকে হয় না, পাড়ও ভাঙে। গঙ্গা নদী চিরপ্রবাহী নদী, এবার প্রতি বছর দেখো গঙ্গা নদী পাড় ভাঙতে 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 আসতে গঙ্গা নদী একটা সমুদ্রে পরিণত হয়ে গেছে, সাগরের মতো অবস্থা, তাই না? এতটা বড় হয়ে গেছে। এইদিকে তোমার মালদা, এগুলো অঞ্চল ভেঙে যাচ্ছে প্রতি বছরই বিভিন্ন ভাবে, ওরা ক্ষতিগ্রস্ত, বাড়িগুলো ভেঙে ভেঙে পড়তেছে, বিল্ডিং গুলো। তো এইরকম অবস্থা দেখছে। স্যার গঙ্গা যদি নদী চলে কোন ব্যাকটেরিয়া থাকে? যেটা মানে
মানে জলটাকে বিশুদ্ধ রাখতে। হুম গঙ্গা নদীর জলে কোন ইয়ে থাকে যেটা মানে জলটা মানে বাইরে দিলেও নষ্ট হয় না? না এটা আমার মনে নেই, কিন্তু হচ্ছে টিটু যেটা ভাইরাস সেটা আমার মনে নেই। গঙ্গা নদীতে কোন গঙ্গা নদীতে ভাইরাস একটা থাকার কারণে, ব্যাকটেরিয়া থাকার থাকে, কারণে মানে জলটা অনেক ভালো থাকে, সারা জীবনই ভালো থাকে, ওটা কোনোদিন খারাপ হয় না। আচ্ছা আচ্ছা, মালভূমি অঞ্চল, তাহলে পশ্চিমের মালভূমি অঞ্চলে আমরা কি পেলাম? পুরুলিয়া বাঁকুড়া মেইনলি পেলাম, আর এখানেই মালভূমি অঞ্চলে পাহাড়গুলো রয়েছে, ঠিক আছে। পশ্চিমের মালভূমি অঞ্চলে আমরা প্রথমে বাঁকুড়াকে ধরলাম, বাঁকুড়াতে রয়েছে কোন পাহাড়? অযোধ্যা, অযোধ্যা পাহাড়। অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ গোরগাবুরু, এটা হলো মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ। অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো গোরগাবুরু, আর এটা হলো মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ। অযোধ্যা পাহাড়ে বাঁকুড়াতে আরো রয়েছে, যেমন পাঞ্চেত পাহাড় রয়েছে বাঁকুড়াতে। এছাড়া রয়েছে বিহারীনাথ। পরীক্ষায় প্রশ্ন আসে বিহারীনাথ পাহাড়টি কোন জেলার মধ্যে অবস্থিত? তাহলে মনে রাখতে হবে বাঁকুড়া জেলার মধ্যে অবস্থিত। পাঞ্চেত অযোধ্যা কোন জেলার মধ্যে অবস্থিত? বাঁকুড়ার মধ্যে অবস্থিত। মালভূমি অঞ্চলের আরেকটা হলো পুরুলিয়া। পুরুলিয়া থেকে প্রশ্ন পরীক্ষায় আসে শুশুনিয়া পাহাড়, অনেকবার এসেছে, এটাই ইম্পর্টেন্ট সবচেয়ে, মিসলিনিয়াসে কতবার এসেছিল। শুশুনিয়া পাহাড় কোন জেলাতে রয়েছে? পুরুলিয়াতে রয়েছে। পুরুলিয়া হলো শুষ্কতম জেলা, শুষ্কতম স্থান। আচ্ছা, উষ্ণতম স্থান কি বলো? না, বক্রেশ্বর উষ্ণ প্রস্রব, উষ্ণতম স্থান পুরুলিয়া জেলার আসানসোল। পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান যদি বলে তাহলে আসানসোল। শুশুনিয়া পাহাড় এটা রয়েছে পুরুলিয়াতে। আর কি? বাঘমুন্ডি পাহাড় রয়েছে পুরুলিয়াতে। আর একটা গুরুত্বপূর্ণ জেলা হলো বীরভূম। বীরভূমে রয়েছে ময়ূরেশ্বর। বীরভূম জেলায় যে পাহাড় সেটা হলো মামাভাগ্নে পাহাড়। মামাভাগ্নে পাহাড়, এটা ইম্পর্টেন্ট, এটা জিজ্ঞাসা করে। মামাভাগ্নে পাহাড়, মথুরাখালী পাহাড়, থালি বা খালি, হ্যাঁ এটা মথুরাখালী পাহাড়। তো এই পাহাড়গুলো মনে রেখো, এই পাহাড়গুলোই পরীক্ষা দেয়, বারবার এগুলোই থাকে, ঠিক আছে। তাহলে অযোধ্যা পাহাড় কোথায় রয়েছে? বাঁকুড়া জেলায় রয়েছে। অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো গোরগাবুরু, এটাই সর্বোচ্চ শৃঙ্গ, পুরো মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ এটা, বাঁকুড়া জেলাতে রয়েছে। পাঞ্চেত বিহারীনাথ পাহাড়টাও বাঁকুড়া জেলাতে রয়েছে। পুরুলিয়া শুশুনিয়া পাহাড় রয়েছে, বাঘমুন্ডি রয়েছে, বীরভূমে মামাভাগ্নে মথুরাখালী পাহাড়টা রয়েছে। এই কয়েকটা পাহাড়ের নাম ভালো করে এগুলোই থেকে দিবে, আর দেবে, হ্যাঁ এই পাহাড়গুলোই দেয়। আর উপরে তো পাহাড়গুলো পড়লেই, উপরে যে পাহাড়গুলো লিখে দিলাম এগুলোই পার্বত্য অঞ্চল পড়ছি আমরা, মানে ভূপ্রকৃতি পড়ছি আমরা। ভূপ্রকৃতি মানে এগুলোই পড়তে হয় বেশি করে, হ্যাঁ। তারপর আমরা তাল দিয়ারা পড়ে নিয়েছি। তাল দিয়ারা ভালো ভালো পরীক্ষায় আসে না। তাল দিয়ারা হচ্ছে কালিন্দী নদীর দুটো পাড়, কালিন্দী নদীর মাঝখান দিয়ে গেছে, দুটো পাড়ে একদিকে জলাভূমি রেখে দিয়ে গেছে, একদিকে পলি ছেড়ে গেছে। যেখানে পলি ছেড়ে গেছে সেখানে হচ্ছে উর্বর জমি, যেখানে জলাভূমি আজও জলাভূমি, নিম্নভূমি জলাভূমিটাই হচ্ছে তাল। তো তালটাও ওর পরীক্ষা এসেছে, তালটা কি? তো তালটা হচ্ছে নিম্নভূমি জলাভূমি যেটা। আরো রয়েছে তাল, এই যেমন এখানকার যে নদীগুলো, এই নদীগুলো কি বৃষ্টির জলে পরিপূর্ণ? এখানকার নদীগুলো বড় গলা জলে পূর্ণ। বৃষ্টি তো হতেই পারে, বর্ষা তো সব জায়গায় পড়ে। এবার হচ্ছে এইখানকার নদীগুলো যেমন জোয়ার ভাটা জলে পরিপূর্ণ। এই জোয়ার ভাটা জলে পরিপূর্ণ নদীগুলোতে আবার তালেরও কিছু তাল তৈরি হয়েছে, নিম্ন জলাভূমি তৈরি হয়েছে। যেমন মাতলা নদীর পূর্ব দিকটা, মাতলা নদীর পূর্ব পাড়টা পুরোটাই জলাভূমি, ওখানে চাষবাস হয় না, ওটা ডুবেই থাকে। কারণ জোয়ার ভাটা জলে যেগুলো নদী, সেগুলো নদী সবসময়ই জল থাকে, ও তো জোয়ার ভাটায় সবসময় জল থাকে।
এবার যখন বর্ষাকাল আসে প্রচুর বৃষ্টিপাত হয়, এবার বৃষ্টিপাত হওয়ার ফলে পুরো একদম এলাকা পাড় ভেঙে মাত্রা নদী, এটাকে বলা হয় সুন্দরবনের আতঙ্ক। হ্যাঁ, এরকম অবস্থা। তো ওই মাত্রা নদীতে কিন্তু বাকি যে গুলোর তুলনায় মাত্রা নদীর ভয়ানক অবস্থা। ঠিক আছে, প্রশাসনিক ভবন যদি আমরা প্রশাসনিক ভাগগুলো দেখি তাহলে পশ্চিমবঙ্গে 23টি জেলা, 5টি প্রশাসনিক ভাগ। বলে পশ্চিমবঙ্গ জেলাটি কয়টি বিভাগ রয়েছে? তাহলে 5টি বিভাগ রয়েছে, জেলা 23টি। 2014 সালের আগে পর্যন্ত জেলা ছিল 19টাই। প্রথম স্টার্ট হয় আলিপুরদুয়ারকে দিয়ে। আলিপুরদুয়ার জলপাইগুড়ি ভেঙে তৈরি হয়, এটা দিয়ে স্টার্ট। ঠিক আছে, তার আগে পর্যন্ত 14টা ছিল। তার আগে অনেক দিন আগে 86 এবং 92 সালে এই যে আমাদের দিনাজপুর, উত্তর দিনাজপুর আর দক্ষিণ দিনাজপুর, এটা টোটাল মিলে পশ্চিম দিনাজপুর ছিল। দিনাজপুর ডিস্ট্রিক্ট দিনারাজ নামে একজন রাজা ছিলেন, যিনি দিনাজপুর ডিস্ট্রিক্টটাকে তৈরি করেছেন। ঠিক আছে, তো দিনাজপুর ডিস্ট্রিক্টে সেই দিনারাজকে নিয়েই নামটা হয়েছে। তো তিনি দিনাজপুর মানে পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের দিনাজপুর দুটো মিলিয়ে, সেখান থেকে আমাদের পশ্চিম দিনাজপুর, আর ওরা দিনাজপুর ডিস্ট্রিক্টই নাম রাখে। দিনাজপুর ওদের ওখানেই ভাগ বেশি আছে, অনেকটা অংশ জুড়ে ওদের ওখানেই আছে। আর টোটালটাই বরেন্দ্রভূমি ছিল। কুণ্ডবর্ধন নামে যে শুনবে না, কুণ্ডবর্ধন একসময় সবচেয়ে বড় যে কি বলে তোমার প্রদেশ, সবচেয়ে বড় প্রদেশ হচ্ছে কুণ্ডবর্ধন। আর এই কুণ্ডবর্ধন দিনাজপুর ডিস্ট্রিক্টকে নিয়ে গঠিত মালদা শহর কুণ্ডবর্ধন। বুঝা গেল? একসময় এটাই ছিল প্রধান, মানে বাংলাদেশটা যদি ভারতের মধ্যেই অন্তর্ভুক্ত থাকতো আমরাও কিন্তু একটা উন্নত জায়গা পেতাম। আজকে যেহেতু বাংলাদেশে একদম ভিতরে ঢুকে গেছি, যার কারণে আমরা হচ্ছে একটু আইসোলেটেড, অনেকটা সুবিধাগুলো ভোগ করতে পারি না। তাছাড়া কুণ্ডবর্ধন যখন ছিল তখন কিন্তু পুরোটাই একসঙ্গে ছিল। এবার এত বড় প্রদেশ বলার মানে কি, যে কি কারণ কি এমন সুযোগ সুবিধা হলো? কোথাও একটা প্রদেশ গঠন হলো মানে কি, সেখানে রাস্তাঘাট, সেখানে হচ্ছে যোগাযোগ ব্যবস্থা, এগুলো সব উন্নত হবে না? এখানে ধরো প্রচুর জনসংখ্যা, একটা বড় প্রদেশ, তার মানে কি সেখানে সমস্ত ফ্যাসিলিটিস, সেই ফ্যাসিলিটিস গুলো অ্যাভেলেবল হবে। তো আমরা যখন ভাগ হয়ে গেলাম তখন এই ফ্যাসিলিটিস গুলো থেকে বঞ্চিত হয়ে গেলাম, কারণ ফ্যাসিলিটিস গুলো ওই দিকে ছিল। ঠিক আছে, তো যাই হোক, দিনাজপুর ডিস্ট্রিক্ট 1992 সালে, পশ্চিম দিনাজপুর যেটা 1992 সালে সেটা ভাগ হয়ে গেল। একটা হয়ে গেল উত্তর দিনাজপুর, আর আমরা পেলাম দক্ষিণ দিনাজপুর। তাহলে 92-86 তো ভাগ হয়েছিল। তারপরে হচ্ছে চলে আসলো বর্ধমানে সবার শেষে। মেদিনীপুর তার আগে ভাগ হয়েছে, মেদিনীপুর ভাগ হয়েছে তারও অনেক আগে, 56-তে গিয়ে 86-তে গিয়ে উত্তর 24 পরগনা আর দক্ষিণ 24 পরগনা। 24 পরগনা কেন, ভিডিওটা দেখতে বলছিলাম দেখোনি মনে হয়। 24 পরগনা কেন? কারণ ওখানে মির্জাপুরকে 24টা ভাগ দেওয়া হয়েছিল, পরগনার ভাগ দেওয়া হয়েছিল। 24টা পরগনার ভাগ দেওয়া হয়েছিল, 24টা পরগনা বা 24টা গ্রাম, সেই দিয়ে হয়ে গেল 24 পরগনা। সেটা আবার দুটো ভাগে ভাগ হবে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। উত্তর 24 পরগনা দক্ষিণ 24 পরগনা হচ্ছে বৃহত্তম জনসংখ্যায়, আবার হচ্ছে আয়তন। দক্ষিণ 24 পরগনা আয়তনে বৃহত্তম, উত্তর 24 পরগনা জনসংখ্যায় বৃহত্তম। দক্ষিণ 24 পরগনা আবার জনসংখ্যায় দ্বিতীয় বৃহত্তম, এমনটা না যে দক্ষিণ 24 পরগনা কম আছে, অনেক বেশি। আয়তনও যেমন আছে, জনসংখ্যা অনেক বেশি আছে। সুন্দরবন অঞ্চল যেটা দেখছো সেটা কিন্তু কোথায়? দক্ষিণ 24 পরগনা সুন্দরবন। আমরা পরের দিন বদ্বীপ অঞ্চলগুলো নিয়ে পড়বো, সমভূমি এবং বদ্বীপ। মানে এখানে আমরা যেমন ভূপ্রকৃতিটা পড়লাম, একটা ভূপ্রকৃতি বাদ থাকলো, সেটা হলো বদ্বীপ অঞ্চল। বদ্বীপ তিন প্রকারের আছে, মুমূর্ষ বদ্বীপ, সক্রিয় বদ্বীপ, মৃতপ্রায় বদ্বীপ। সেই তিনটা বদ্বীপ আবার জানতে হবে। হ্যাঁ, তো আরো ডিটেইলস আরো অনেক বিষয় আছে যেগুলো আস্তে আস্তে জানতে হবে। তো এই যে আমাদের সুন্দরবন অঞ্চল, এই সুন্দরবন অঞ্চলটা হচ্ছে দক্ষিণ 24 পরগনার মধ্যে অন্তর্গত। ঠিক আছে, আর উত্তর 24 পরগনাটা কিন্তু উত্তর 24 পরগনাটা আবার শিল্পের দিক থেকে উন্নত। সবচেয়ে যদি শিল্প উন্নত জেলা বলো তাহলে পশ্চিম বর্ধমান। পশ্চিম বর্ধমান হচ্ছে সবচেয়ে শিল্প উন্নত। তো পশ্চিম বর্ধমান আসলো হচ্ছে 2017 সালে। এটা হলো 22তম আর 23তম। 22তমটা হচ্ছে ঝাড়গ্রাম, 2017 সালেই তৈরি ঝাড়গ্রামটা। ঠিক আছে, ঝাড়গ্রামে পরে ঝাড়গ্রাম আসলো হচ্ছে পূর্ব মেদিনীপুর ভেঙে, না পশ্চিম মেদিনীপুর ভেঙে, পূর্ব মেদিনীপুর ভেঙে পূর্ব।
না পূর্ব তো হবে না, পশ্চিম, সরি পশ্চিম মেদিনীপুর। হ্যাঁ, পশ্চিম মেদিনীপুর ভেঙে হলো ঝাড়গ্রাম, আর বর্ধমান ভেঙে হলো পশ্চিম বর্ধমান। তো ধানের গোলাটা কিন্তু পূর্ব বর্ধমান, এটা আগে বর্ধমানই বলা হতো, এখন পূর্ব বর্ধমানটা ধানের গোলা, আর পশ্চিম বর্ধমানটা হচ্ছে উন্নত, সবচেয়ে উন্নত শিল্প। ঝাড়গ্রাম আর পূর্ব বর্ধমান একই সময় তৈরি হয়েছে, তারপরেও পূর্ব বর্ধমানটাই হচ্ছে, সরি পশ্চিম বর্ধমানটাই হচ্ছে 23তম জেলা। মানে যদি বলে পশ্চিমবঙ্গের নবীনতম জেলা কোনটি, তাহলে হবে পশ্চিম বর্ধমানের। এটার মধ্যে আসানসোল আর দুর্গাপুর আছে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার প্রশাসনিক বিভাগটা। তাহলে 5টা প্রশাসনিক বিভাগটাকে বলে নিই। প্রথমে হচ্ছে জলপাইগুড়ি বিভাগ, এইটুকু জায়গা, কথা আছে, জলপাইগুড়ি বিভাগ এইটুকু জায়গা, যেটা এতক্ষণ ধরে আলোচনা চললো, জলপাইগুড়ি বিভাগ। তারপরে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ আর মুর্শিদাবাদের কিছু অংশ জুড়ে হলো মালদহ বিভাগ। তারপরে এদিকে চলে আসলো মেদিনীপুর বিভাগ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, ঠিক আছে। এগুলা নিয়ে হচ্ছে হচ্ছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম নিয়ে হলো মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ। প্রেসিডেন্সি বিভাগের মধ্যে পড়লো তোমার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। আর বর্ধমান বিভাগের মধ্যে পড়লো বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া আর মুর্শিদাবাদের দক্ষিণ অংশ, ঠিক আছে। এই টোটাল হলো 5টা বিভাগ: জলপাইগুড়ি, মালদহ, বর্ধমান, মেদিনীপুর, প্রেসিডেন্সি। 5টা বিভাগ। 5টা বিভাগের মধ্যে সবচেয়ে বড় বিভাগ হলো মেদিনীপুর বিভাগ বর্তমানে। হ্যাঁ, আগে যেমন বর্ধমান বিভাগটা বড় ছিল, এখন মেদিনীপুর বিভাগটা বড় হয়ে গেছে, কারণ মুর্শিদাবাদের অনেক অংশটা চলে গেছে মালদা বিভাগের। আর মালদা বিভাগটাই হলো সবচেয়ে ছোট। মালদা বিভাগ হলো সবচেয়ে ছোট বিভাগ। এটা বিভাগ মানে হচ্ছে সাব ডিভিশন, ঠিক আছে। সাব ডিভিশন হচ্ছে 5টা। তাহলে আমরা বৃহত্তম গুলো বললাম, ক্ষুদ্রতম বলো। ক্ষুদ্রতম জেলা কোনটি? আয়তনে? কলকাতা। জনসংখ্যায়? উত্তর দিনাজপুর আর নেই, এখন কালিম্পং, ঠিক আছে। আগে দক্ষিণ দিনাজপুরে ছিল। সবচেয়ে অশিক্ষিত যদি বলা হয় যে শিক্ষার হার সবচেয়ে কম, তাহলে হচ্ছে উত্তর দিনাজপুর। মহিলা যে কি বলে তোমার লিঙ্গানুপাত যদি বলা হয় যে সবচেয়ে বেশি, তাহলে হচ্ছে উত্তর দিনাজপুর, মানে সবচেয়ে কম। এখানে হচ্ছে উত্তর দিনাজপুরে প্রতি পুরুষে নারীর সংখ্যা কম, ঠিক আছে, উত্তর দিনাজপুরে। যদি বলে শিক্ষার হার সবচেয়ে কম কোথায়, তাহলে উত্তর দিনাজপুরে। আমরা দক্ষিণ দিনাজপুরে দিকতে অন্য ভালো আছে, কোনো এই বিপদ সীমায় পড়েনি। কারণ দক্ষিণ দিনাজপুরে বলা হয় যে উচ্চ শিক্ষিতের জেলা, এখানে সবাই উচ্চ শিক্ষা করে। দেখো সবাই, আমরা এখনো চিন্তা ভাবনায় আছি আমাদেরকে মানে বিএড পর্যন্ত করতে হবে অন্ততপক্ষে, মানে কলেজ, এমএ, বিএড। মানে এমএ যে কোনোদিনও কাজে লাগে না এটা আমরা বুঝিনি এখনো। এমএ করতে হবে না বললে কি বলবে? মানে এই রিসেন্টলি এখনকার বাচ্চারা একটু করতে চায় না, কারণ এরা বুঝে গেছে এমএ করে বেকার, কারণ আমরাই বুঝিয়েছি গেল। আগে যেমন এমএ করাটা মানে করতেই হবে, হ্যাঁ একদম, মানে কন্টিনিউ করতে হবে, তারপর বিএড করতে হবে। আর কেউ ধরো নেট সেটে ওদিকে চলে গেল পিএইচডি টিএইচডি তে, আর পিএইচডি টিএইচডি যারা হলো না তারা বিএড করতে হবে, এর ব্যাপার ব্যাপার। এই হচ্ছে আমাদের জেলা। হ্যাঁ এখনো আছে, এই ট্রেনটা আছে। প্রতি বছর বিএড এর ভর্তি হওয়ার পরে ম্যাডামরা ক্লাস দিচ্ছে, বলছে যে বিএড মনে হয় উঠে যাবে, তারপরও প্রতি বছরই বিএড এ ভর্তি হয়ে যাচ্ছে। গত 9 বছর ধরে বিএড এর কোনো ইয়ে নাই, হ্যাঁ এসএসসি কোনো নিয়োগ নাই, কিন্তু বিএড এর ভর্তি কোনো বছরে অভাব হয়নি, চলতেই আছে। কলেজগুলো বিজনেস করছে, বাড়ছে। মানে একটা সময় নেমে এসেছিল, মানে 60-50-এ নেমে এসেছিল, আবার ওই আগে চলে গেছে, আর তাও ভর্তি হচ্ছে। বলে কি করবো, বিএডটা করে রাখি, কোনো না কোনো দিন তো হবে। আর ওটা একটা শখের মধ্যে পড়ে গেছে। বলতে কি এখন তো সবার কাছে ট্রেন্ড যে মানে টাকা দিলেই চাকরি হয়, টাকা দিলেই চাকরি হয়। যাদের একটুখানি টাকা আছে তারা সবাই। আমাদের এখানে একটা জিনিস